নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। সরোজিনী ভগিনীর বিবাহ উপলক্ষে নবীন কুমারকে যেতে হয়েছে বর্ধমানে। কিছুকাল আগে সরোজিনীর পিতৃবিয়োগ হওয়ায় জ্যেষ্ঠ জামাতা হিসেবে নবীন কুমারই কন্যাকর্তা। পাত্রের বাড়ি ঠিক সদর বর্ধমানেও নয়, ওই জেলার অন্তঃপাতি এক প্রাচীন গ্রামে। পাত্রের পিতা একজন ধনাঢ্য জমিদার। কলকাতায় তাদের একাধিক অট্টালিকা আছে, কিন্তু গ্রামের বসতবাড়ির কুলদেবতার সামনে বিবাহযোগ্য সম্পন্ন করায় তাদের পারিবারিক প্রথা। কুলদেবতাকে কলকাতায় আনয়ন করা সম্ভব নয়, সেই জন্য কন্যাপক্ষকে সদলবলে যেতে হয়েছে সেই সুদূর গ্রামে। অবশ্য বন্দোবস্তের কোনো ত্রুটি নেই। মোট ৪১টি পালকি সারবদ্ধভাবে রওনা হয়েছে কলকাতা থেকে। নবীন কুমার এখন বন্ধু বান্ধবদের সাহচর্য ছাড়া থাকতে পারে না, তাই কয়েকজন বন্ধুকেও সে সঙ্গে নিয়েছে। যদুপতি আর উমানাথ তো আছেই, তাছাড়া হরিশ মুখুজ্জিকেও সে জোর করে নিয়ে গেছে। সরোজিনী বেশ কিছুদিন ধরে পিত্রালয়ে। তাদের বাড়িতে এক একটি বিবাহের উদ্যোগ পর্ব শুরু হয় অন্তত 1 মাস আগে, এবং পরে তার জের চলে আরও 1 মাস। নবীন কুমার এবং সরোজিনীর সঙ্গে তাদের নিজস্ব দাসদাসীরাও চলে গেছে। তাই জোড়াসাঁকোর সিংহবাড়ির অন্দরমহলের দ্বিতল প্রায় শূন্য। মধ্যরাতে বিম্ববতীর হঠাৎ ঘুম ভেঙে যায়। তার মনে হয় তিনি যেন নির্জন নিশুতি কোনো প্রান্তরে শুয়ে আছেন। সেই সময় তিনি তার বুকের কাছে অনেকখানি শূন্যতা অনুভব করেন। এক সময় তার বুকের পাশটিতে গুটিসুটি মেরে শুয়ে থাকতো তার খোকা। তখন মনে হতো এই বিশ্ব সংসারে তার আর কিছুই চাইবার নেই। কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। 8-9 বৎসর বয়স থেকে নবীন কুমার বড় বেশি স্বাতন্ত্র্যবাদী। তখন থেকে সে আর তার মায়ের পাশে শোয় না। তার শয্যা স্থাপিত হয়েছিল পৃথক কক্ষে। এখন নবীন কুমার তার পিতা রামকমল সিংহের বিরাট কক্ষটিতে অধিষ্ঠিত হয়েছে। বিম্ববতী তার স্বামীকে যেমন কখনো সেরকম আপন করে পাননি, তার সন্তানও তেমনই যেন দূরে সরে যাচ্ছে। নবীন কুমার বাড়িতে নেই বলেই যেন এই চিন্তা কয়েকদিন ধরে বিম্ববতীকে বেশি পীড়া দিতে শুরু করেছে। অন্য সময় ছেলে একই বাড়িতে কাছাকাছি কোথাও আছে, এই অনুভব অনেকখানি শান্তি দেয়। সন্তান কামনায় একসময় বিম্ববতী প্রায় উন্মাদিনী হয়ে উঠেছিলেন, কিন্তু সেই সন্তান পেয়েও তাকে নিয়ে তার নিজের জীবন তো পূর্ণ হয়ে উঠল না। অথচ সন্তান সম্পর্কে অভিযোগ করারও কিছু নেই। এমন হীরের টুকরো ছেলে কজনে পায়? এই বয়সে ছেলেদের গৃহের বন্ধনে আটকে রাখা যে কতখানি দুষ্কর তা বিম্ববতী ভালোই জানে। কর্তাদের ধরনই এই, সাবালক হবার আগে থেকে পাখা গজায়, তখন আর তারা কিছুতেই বাড়িতে রাত কাটাতে চায় না। কিন্তু নবীন কুমার সেই ধরনেরই হয়নি। ইয়ার মোসাহেবদের নিয়ে সে ফুর্তি করে না, একটি দিনও সে বাড়ির বাইরে থাকে না। সে বিদ্বান সজ্জনদের সঙ্গে মেলামেশা করে জ্ঞানের চর্চায় সময় কাটায়। সে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে সাহায্য করার জন্য মেতে উঠেছিল বটে, কিন্তু সেই সঙ্গে ব্যাম্ভজ্ঞানী হয়ে পিতৃ পিতামহদের ধর্মে কালি দেয়নি। শুধু তার জেদ বা গো বড় বেশি, এই যা। এই বয়সে তার ছেলের যে কতখানি সুনাম ঘটেছে সে কথা বিম্ববতীরও কানে এসেছে। শুধু দিনে একবার দুবেলা ছেলে যদি তার কাছে এসে পাশটিতে বসে মা বলে ডাকতো, দুটো মনের কথা কইতো। গত কয়েক বছর ধরে নবীন কুমার মায়ের কাছে এসেছে শুধু টাকা পয়সা চাইবার জন্য। সম্প্রতি সাবালক হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার পর থেকে সে আর একবারও আসে না। যা হেমাঙ্গিনী ছিলেন বিম্ববতীর অনেকখানি সঙ্গিনী।
গত বৎসর তিনিও ধরাধাম পরিত্যাগ করেছেন। এখন আর বিম্ববতীর সময়ই কাটে না। প্রাতঃকালে গঙ্গা স্নান আর ঠাকুর ঘরে ধ্যান করে আর কত সময় কাটানো যায়। যদি একটি নাতিও থাকতো। কতদিন এ গৃহে কোনো শিশুর কলহাস্য শোনা যায়নি। নাতির চিন্তা করলেই বিম্ববতীর দীর্ঘশ্বাস পড়ে, চোখে জল আসে। মনে পড়ে আর একজনের কথা। নবীন কুমারের এখনো কিছুই বয়স নয়, কিন্তু গঙ্গানারায়ণ বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই তিনি নাতি নাতনির মুখ দেখতেন। তাদের বুকে জড়িয়ে তিনি আবার জীবন ধারণের সার্থকতা উপলব্ধি করতে পারতেন। দুজন ভৃত্য ঝাড়পোছ করার জন্য নবীন কুমারের কক্ষের তালা খুলেছে। সে সময় বিম্ববতী এসে দাঁড়ালেন সেখানে। ভৃত্যদের কাজ শেষ হয়ে গেলে তিনি বললেন, তোরা যা, আমি বন্ধ করে দেব ক্ষণ। বিম্ববতী ঢুকলেন সেই কক্ষে। কয়েক যুগ আগে নববধূর সাজে এই কক্ষে প্রথম প্রবেশ করেছিলেন বিম্ববতী। এখানেই তার ফুলশয্যা হয়েছিল। তখন বিম্ববতী নিতান্তই অবোধ বালিকা। পিতামাতার আশ্রয় ছেড়ে সেই প্রথম দিন এক অচেনা বাড়িতে রাত্রি যাপন। ভয় পেয়ে বিম্ববতী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, আর তার স্বামী পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনো বিম্ববতীর মনে স্পষ্টভাবে জাগরুক। রামকমল সিংহ পত্নীর জন্য পৃথক কক্ষ নির্দিষ্ট করেছিলেন দাম্পত্য জীবনের শুরু থেকে। সেই সময়ে তিনি বিম্ববতীর চেয়ে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞও ছিলেন। বিবাহের অভিজ্ঞতা তার আগেই হয়ে গিয়েছিল। প্রথম মাসে কয়েকদিন, শেষের দিকে বৎসরে 2-1 দিন রাত্রিকালে বিম্ববতীকে তিনি আহ্বান জানাতেন তার শয্যার অংশভাগিনী হবার জন্য, তাও সারা রাত্রির জন্য নয়। রামকমল সিংহের নাসিকা গর্জন ছিল সুবিখ্যাত। সেই গর্জনে এক এক সময় তার নিজেরই ঘুম ভেঙে যেত। তিনি কে রে বলে চিৎকার করে উঠতেন। অধিকাংশ নাসিকা গর্জনকারীরাই নিজেদের এই গুণপনাটি বিষয়ে অবহিত নন, কিন্তু রামকমল সিংহ জানতেন বলেই তিনি পছন্দ করতেন একাকী শয়ন। অবশ্য যে কটা দিন তিনি স্বগৃহে রাত্রিযাপন করার সময় পেতেন। নবীন কুমার অবশ্য পিতার স্বভাব পায়নি। সে পত্নীর সঙ্গে এক পালঙ্কেই ঘুমোয়। শিয়রের কাছে দেয়ালের অভ্যন্তরে একটি বড় লোহার সিন্ধুক। এর চাবি থাকতো কর্তার কাছে। মধ্যে এতগুলি বছর ছিল বিধুশেখরের জিম্মায়, এখন নবীন কুমারের কাছে। বিম্ববতী ঘুরে ঘুরে দেখতে লাগলেন। নবীন কুমার কক্ষটির অনেক পরিবর্তন ঘটিয়েছে। রামকমলের আমলে ছিল দরজার ঠিক ওপরে এক বিলাতি শিল্পীর আঁকা জল কেলিরত 3 নগ্ন রমণীর চিত্র। রামকমল বিম্ববতীকে বুঝিয়েছিলেন যে ওই 3 রমণী অপ্সরা, সেই জন্য তাদের পোশাক পরিধান করতে নেই। নবীন কুমার সে ছবি সরিয়ে ফেলেছে। সেখানে কালীঘাটের পটুয়াদের আঁকা কয়েকটি পট সারিবদ্ধভাবে সাজানো। পালঙ্কের দক্ষিণ পাশেই ছিল কর্তার আলবোলা। তার রূপবাঁধানো নলটি খুবই সুদৃশ্য। নবীন কুমার ধূমপানের অভ্যেস করেনি। সে আলবোলাটি আর স্বস্থানে নেই। সেই জন্য ঘরে ঢুকে কেমন যেন ফাঁকা লাগছিল বিম্ববতীর। আলবোলাটির স্থানে এখন একটি মেহগনি কাঠের এবং একটি কাচের ছোট্ট আলমারি, তার মধ্যে কয়েকটি বই রাখা। রামকমল সিংহ বইপত্রের সঙ্গে কোনো সম্পর্কই রাখতেন না। নবীন কুমারের আরও একটি শখ আছে, যা তার পিতার ছিল না। 2টি বড় ফুলদানিতে তার কক্ষে প্রতিদিন টাটকা ফুল সাজানো থাকে। বিম্ববতী আগেও শুনেছেন যে নবীন কুমার প্রতিদিন সকালে উদ্যানের মালিকে ডেকে ফুল বাছাই করে। পূজা অর্চনার জন্য ছাড়া কেউ প্রতিদিন নিজে শয়নকক্ষ ফুল দিয়ে সাজায়, তা বিম্ববতী আগে কখনোই জানতেন না। তার পুত্র কোথা থেকে এসব শিখল? ফুলদানি 2টি নতুন, খাগড়ায় কাঁসার।
আগে ছিল দুটি পোর্সিলিনে। সেই যে এক রাত্রে নবীন কুমার অত্যন্ত রাগারাগি করে অনেক জিনিসপত্র ভাঙচুর করেছিল, সেদিন ওই ফুলদানি দুটিও গেছে। বিম্ববতী কাছে এগিয়ে এসে দেখলেন ফুলদানিতে কয়েকদিনের বাসি ফুলের স্তবক শুকিয়ে আছে। ঘরের মালিক নেই, তাই কেউ ফুল বদল করেনি। বাসি ফুলগুলি তুলে নিয়ে কেন জানি বিম্ববতীর অকস্মাৎ কান্না পেয়ে গেল। অশ্রুমোচন করতে করতে তিনি নিজেই বিস্মিত হতে লাগলেন। কেন কাঁদছেন তা তিনি জানেন না। দ্বারের কাছে একটি শব্দ শুনে চমকিত হয়ে ফিরে তাকালেন বিম্ববতী। তিনি দেখলেন কখন বিধুশেখর এসে দাঁড়িয়েছেন সেখানে। আঁচল দিয়ে চোখ মুছে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কখন এসেছেন? উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন বিধুশেখর, আর ওষ্ঠে মৃদু হাস্য। পার্বতীর মতন নজোজো ততস্থ হয়ে রইলেন বিম্ববতী। বিধুশেখরকে এই কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে বলবেন, না তিনি নিজে এখান থেকে বেরিয়ে যাবেন তা বুঝতে পারলেন না। লাঠি ঠকঠকিয়ে বিধুশেখর এগিয়ে এলেন কয়েক পা। জরিপ করার ভঙ্গিতে চতুর্দিকে মাথা ঘুরিয়ে কক্ষটি দেখলেন কয়েকবার। তারপর অস্পষ্ট স্বরে বললেন, 11 বছর, প্রায় 1 যুগ আগে এ ঘরে আমি শেষ এসেছিলুম। সেবার রামকমলের সান্নিপাতিক হলো, তোমার মনে আছে বিম্ব? বিম্ববতী নিঃশব্দে ঘাড় হেলালেন। বিধুশেখর আবার বললেন, ছোটকু বর্ধমানে গেছে শুনেছি, কবে ফিরবে? আজকাল লোক মুখে আমায় এসব খবর পেতে হয়। বিম্ববতীও জানে না যে নবীন কুমার ঠিক কবে প্রত্যাগমন করবেন, তাই তিনি নিরুত্তর রইলেন। বিধুশেখরের কণ্ঠে সামান্য অভিযোগের সুর এসেছিল। এবার সেটি মুছে ফেলে তিনি আবার হাসলেন। তারপর বললেন, বিম্ব, তোমার সঙ্গে এ ঘরে আমার কখনো দেখা হয়নি কো। সে কথা ঠিক। মধ্যে মধ্যে রামকমল সিংহের সুদীর্ঘ প্রবাসকালে বিধুশেখর আসতেন বিম্ববতীর খোঁজ খবর নিতে। তখন বিম্ববতীর নিজস্ব কক্ষেই দেখা হতো। সম্পূর্ণ অকারণে প্রায় বিম্ববতী গলায় আঁচল জড়িয়ে বিধুশেখরের সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। বিধুশেখর বিস্মিত হলেন না। তিনি ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন, চির আয়ুষ্মত হও, চির আয়ুষ্মতী হও, সৌভাগ্যশালিনী হও, সৌভাগ্যশালিনী হও। তুমি একা একা এ ঘরে দাঁড়িয়ে কাঁদছিলে কেন বিম্ব? বিম্ববতী উঠে দাঁড়িয়ে বলল, কি জানি। বিধুশেখর এগিয়ে এসে পালঙ্কের উপর বসে পড়ে বললেন, তুমি আমায় কখনো কাঁদতে দেখেছ? আমি পুরুষাকারে বিশ্বাসী, কান্নায় বিশ্বাসী নই। কিন্তু এদানি আমার কি হয়েছে কে জানে, আমারও চোখে জল আসে যখন তখন। আমি ভাবি এ আবার কি জ্বালা। বোধ হয় বুড়ো বয়সে আমার ভীমরতি ধরল। বিম্ববতী জিজ্ঞেস করলেন, আপনার শরীর ভালো আছে? বিধুশেখর বললেন, হ্যাঁ ভালো, বেশ ভালো। হঠাৎ যেন বেশি ভালো হয়ে গেছে। পিদিমের সলতে নেববার আগে একবার বেশি করে জ্বলে ওঠে না, এ বোধ হয় সেই দশা। তুমি ভালো আছো বিম্ব? হ্যাঁ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। যতদিন বাঁচব তোমায় দেখে যাব। তুমি তো জানো বিম্ব, আমি ইচ্ছে করলে এ বাড়ির মালিক হতে পারতুম। এসব বিষয় সম্পত্তি আমার হতে পারত। এই ঘরে, এই ছাপর খাটে আমার জন্য বিছানা পাতা হতো। মধ্যপথে কথা থামিয়ে বিধুশেখর হাসতে লাগলেন। রীতিমতন খুশি, উপভোগের উপহাস্য। বিম্ববতী আকুল নয়নে চেয়ে রইলেন বিধুশেখরের মুখের দিকে।
এক সময় হাসি থামিয়ে বিধুশেখর বললেন, দেখো, এই আমার এক নতুন উপসর্গ। আগে কখনো আমায় অকারণে হাসতে দেখেছ? কান্নার মতন হাসিও আমার এক নতুন ব্যাধি। বিম্বাবতীর মনে হলো এই বিধুশেখর তার অচেনা। ইনি একজন নতুন মানুষ। ডাক সাইটে পুরুষ বিধুশেখর মুখুজ্জের পক্ষে হঠাৎ হাসি বা কান্না অন্যদের কাছে অকল্পনীয়। এবার মনে পড়েছে বিম্ব কেন হাসলুম, পরে বলছি। তোমার সঙ্গে কটা কথা আছে, সেই জন্যই এসেছি। ছোটকু যে বড় ভাবিয়ে তুললে, এ ছেলেকে সামাল না দিলে যে সব যাবে। বিম্ববতী আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কি করেছে ছোটকু? কলুটোলায় তোমাদের যে 7 বিঘে জমি ছিল তা বেচে দিয়েছে। এমন গোখরির কাজ কেউ করে? নগরের একেবারে মধ্যিখানে। ও তো জমি নয়, সোনা। দিন দিন দাম বাড়ছে। মেডিকেল হাসপাতালের একেবারে গায়ে। আমায় ঘুণাক্ষরে কিছু জানায়নি? কেন এমন কাণ্ড করলো জানো? কেন? আমার উপর টক্কর দেবার স্বাদ। সবাইকে দেখালে যে আমার সঙ্গে পরামর্শ না করেও সে তার বিষয় সম্পত্তি নিয়ে যা খুশি করতে পারে। এই যদি যা খুশির নমুনা হয়, তাহলে দুদিনেই তো সব ফুকে যাবে। ছোটকু আমাকেও কিছু বলেনি। বিম্ব, গঙ্গাকে আমি সহ্য করতে পারতুম না। তুমি সেজন্য মনে ব্যথা পেতে, আমি জানি। কিন্তু গঙ্গা বড় অসমীচীন কাজ করেছিল। আমার বিধবা মেয়ে বিন্দু, সে তার ভগ্নির মতো, তার প্রতি সে কুনজর দিয়েছিল। ছি, সেই জন্য আমি তাকে ক্ষমা করতে পারিনি। কিন্তু ছোটকু, সে তো আমার বুকের ধন। তার কোনো আবদারে আমি বাধা দিই না। সে আনন্দ ফুর্তি করতে চাইলেও। ছোটকুর কোনো বদ অভ্যেস নেই, কিন্তু আমার সঙ্গে সে কেন আকচা-আকচি করতে চায়। আমি তার দিকে দুহাত বাড়িয়ে দিলেও সে দূরে সরে যায়। আমি কি তার প্রতিপক্ষ হতে পারি? তাকে আমি দু চক্ষের মণি করে রাখতে চাই, আর সে আমার চোখে ধুলো দিতে চায়। কেন? আমার বড় কষ্ট হয়। ছোটকু এখনো ছেলে মানুষ, কিন্তু তার ধরন ধারণ যে পাকা। সে তবিলের চাবি চাইলে আমি এক কথায় দিয়ে দিলুম। সে টাকা চাইলে যত লাখ টাকা চাক, আমি এক কথায় দিয়ে দিতে পারি। তবু তাকে জমি বেচতে হবে আমায় লুকিয়ে? আমার এই দুঃখ আমি তোমায় ছাড়া আর কাকে জানাবো? বিধুশেখর তার একটু আগেকার উক্তি সত্য প্রমাণিত করার জন্য নিরত হলেন এবং তার চক্ষু থেকে জল ঝরতে লাগলো। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু মুছে তিনি বললেন, কেন হাসছিলুম জানো? এই দেখো। বিধুশেখর দলিলের মতন একটি লম্বা তুলোর কাগজ বাড়িয়ে দিলেন বিম্ববতীর দিকে। সে কাগজ দেখে আর বিম্ববতী কি বুঝবেন? তিনি উৎসুকভাবে বিধুশেখরের কাছ থেকে আরো কিছু শোনার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। কলুটোলা সেই জমি আমি কিনে নিয়েছিলাম। বলছিলুম না, তোমাদের এইসব বিষয় সম্পত্তি আমি কিনে নিতে পারতুম। এবার বুঝি তাই হলো। ছোটকু যা বেচবে তা আমাকেই কিনে নিতে হবে। হাসির ব্যাপার নয়। আপনি না দেখলে ও যে একেবারেই ভেসে যাবে। দেখব, ওকে দেখার জন্যই আমায় আরো বেঁচে থাকতে হবে। কিন্তু আমি আর আগের মতো নির্লোভ নই। তোমার ছেলে ভালো মন্দ আমি দেখব, কিন্তু তার বিনিময়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই। প্রদীপের সলতে নেবার আগে দপ করে জ্বলে উঠেছে। আমার কামনা বাসনা বেড়ে গেছে।
পাপ পুণ্যের চিনতে ঘুচে গেছে। লোভী, আমি আবার বিম্ব লোভী হয়েছি। আমি আবার তোমাকে চাই। বিম্ববতীর মুখখানি রক্তশূন্য বিবর্ণ হয়ে গেল। তিনি আর্তের মতন একবার দ্বারের দিকে চাইলেন। বিদুশেখর ওষ্ঠে হাসি অঙ্কিত রেখে বললেন, বার্ধক্যে মানুষের দ্বিতীয়বার শিশু হবার সুযোগ হয়। আমারও সেই দশা। উদ্ভট সব শখ হয় আজকাল। যেমন আমার ইচ্ছে হয়েছে আমার বন্ধু রামকমলের এই পালঙ্কে আমি শয়ন করব, আর তুমি এসে আমার সেবা করবে। না বিম্ব, দয়া করুন, আমায় ক্ষমা করুন। আপনি কথা দিয়েছিলেন। সেসব কথা ভেসে গেছে। এ যুগে কেউ কথা রাখে না। এ এক হতচ্ছাড়াদের যুগ এসেছে। তাদের সঙ্গে সঙ্গে আমিও হতচ্ছাড়া হব। এসো বিম্ব, আমার বুকে এসো। না, আমায় ক্ষমা করুন। সে বিম্ব নেই, সে মরে গেছে। বিদুশেখর এবার মুখের রেখা কঠোর করলেন। তারপর নিজের পাশটা চাপড়ে গম্ভীরভাবে বললেন, এসো, এখানে এসে বসো। তার আগে দৌড়টা দিয়ে এসো, যাও। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।